বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের একটা নতুন অতিথিকে নিয়ে। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে চলে এসছে আমাদের নতুন একটা অতিথি ঠিক বলবো না, আমাদের পুরনো ছাত্র, অগ্নিবীণা ইনস্টিটিউশনের 2025 সালের ব্যাচের ছাত্র অঙ্কুর মণ্ডল। অঙ্কুর মণ্ডল আমাদেরই ছাত্র এবং আমাদের কাছ থেকে পড়ে ও কিন্তু এখন বর্তমানে বিশ্বভারতীর বিএসডব্লিউ ডিপার্টমেন্টে পড়ছে। ওর মুখ থেকেই শুনবো যে আমরা কিভাবে তাকে প্রস্তুতি দিয়েছিলাম এবং আদৌ ওর প্রস্তুতি কতটা কি কার্যকরী হয়েছে। চলো তাহলে দেখা যাক। অঙ্কুর, তুমি আমাদের বলো যে তুমি তো আমাদের কাছ থেকেই পড়েছিলে এবং পড়ে মোটামুটি এখন তো বিশ্বভারতীর বিএসডব্লিউ ডিপার্টমেন্টে পড়ছো তুমি। তো সেখানে তোমার অবদান বা প্রস্তুতির ক্ষেত্রে তোমার প্রস্তুতিটা কীরকম হয়েছিল? প্রথমে আগে প্রস্তুতিটা বলো যে ঠিকঠাক গেছিলো। প্রথম কথা স্যার, আমার অলরেডি 2024 সালে আমি এইচএস পাস করেছিলাম। তারপর এক বছর আমার সঠিক কি বলবো যে গাইডলাইন্স না থাকার জন্য আমার এক বছর ড্রপ হয়ে গেছিলো। তারপর আমি আপনাদের ইনস্টিটিউশনের অ্যাড দেখেছিলাম, তো সেখান থেকে আমি আপনাদের কল করেছিলাম, তো আপনি আমাকে গাইড করেছিলেন সেভাবেই। আর তারপর আমি কোচিং সেন্টারে ভর্তি হই। আচ্ছা, আর তোমাদের প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে খুব তো শর্ট টাইম থাকে, মাত্র 2 মাস টাইম থাকে। 2 মাসের মধ্যে হিউজ সিলেবাস, ওই 48-47টা সিলেবাস চ্যাপ্টার, সেটা কি শেষ করা সম্ভব হয়? হ্যাঁ, এটা সম্ভব হয়। জেনারেল টেস্ট, তারপর ইংলিশ, এইরকম দুটো ব্যাচ থাকে। তাছাড়াও এমনি ম্যারাথন ক্লাস আয়োজন থাকে, তারপর এমনি মক টেস্টের থাকে আয়োজন। তো সেখান থেকে অনেক হেল্প হয় আমাদের। এইভাবেই আমরা ধীরে ধীরে শেষ করতে পারি সিলেবাসটা। আচ্ছা, আর তোমার যে ডিপার্টমেন্টাল পরীক্ষা হয়, সেই ডিপার্টমেন্টাল পরীক্ষার ক্ষেত্রে কীরকমটা হেল্প পাও আমাদের কাছ থেকে, যদি এই বিষয়ে একটু বলো। ডিপার্টমেন্টাল টেস্ট বলতে এমনি প্রথমত স্যার আপনারা বলেই দিয়েছিলেন যে এরকম টাইপের হতে পারে। তারপর ডিপার্টমেন্টের কিছু সিনিয়র দাদা এসে আমাদেরকে ইন্টারভিউর আগে গাইড করে গিয়েছিলো। তো সেখান থেকে আমাদের একটা বেসিক্সের ধারণা ইন্টারভিউ সম্বন্ধে, যেটা আমাদের অন্যান্য যেসব বন্ধুরা ছিল যারা দেখেছিলাম যে তাদের সেরকম বেসিক্স ক্লিয়ার ছিল না ইন্টারভিউ সম্পর্কে। কিন্তু আমাদের ওই সিনিয়র দাদারা, তারপর আপনারা গাইড করার জন্য আগে থেকে আমাদের একটা বেসিক ধারণাটা ক্লিয়ার ছিল, যার ফলে আমাদের ইন্টারভিউতে অনেকটা হেল্প হয়েছে। আচ্ছা, আমাকে বলো, বিএসডব্লিউ থেকে পড়ে সাধারণত কি কি ধরনের জব পাওয়া যায়, মানে এর ফিউচারটা কেমন? আমি ধরে নাও একটা আর্টসের ছেলে, আমার কাছে তো আদার্স কোনো অপশন থাকে না যে আমি হয় ইতিহাস নিয়ে পড়তে হবে, নাহলে ভূগোল নিয়ে পড়তে হবে। সেখানে হঠাৎ করে বিএসডব্লিউটা কেন, মানে এই পরামর্শ তোমাকে কে দিয়েছিল? প্রথম কথা স্যার, বিএসডব্লিউ নিয়ে পড়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখানে প্রথম কথা এনজিও বা এমনি যে গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে সেগুলোতে পাওয়া যায়, তাছাড়া এনজিওতেও পাওয়া যায়। আর বিএসডব্লিউ আমি তো ফিল আপ করছিলাম না প্রথমে, তারপর আপনি বলেছিলেন যে ওই বিএসডব্লিউটা ফিল আপ করে দিতে, কারণ এটা ভালো সাবজেক্ট। এটা আমার অতটা জানা ছিল না আগে। তারপর যখন আমি ডিপার্টমেন্টে এলাম, তো সিলেবাস দেখে, তারপর ইন্টার্নশিপের ব্যাপারে দেখে, তারপর আর আদার্স যেসব ফিল্ড ওয়ার্ক থাকে সেই সব দেখে যে প্র্যাকটিক্যাল লেভেলে এক্সপিরিয়েন্স হয়, সেখান থেকে আমি বুঝেছি আস্তে আস্তে যে কী ধরনের জব পাওয়া যায়। প্রথম কথা মেনলি এনজিও সাইটেই পাওয়া যায়, তাছাড়া বেশ কিছু গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে যারা ডাইরেক্ট সোশ্যাল ওয়ার্কারদের হায়ার করে, এরকমও আছে। আচ্ছা, আমাকে একটা মিথ আছে যে বিএসডব্লিউতে পড়লে নাকি এমএসডব্লিউ করতে হবে তবেই চাকরি পাওয়া যায়। এমএসডব্লিউ করাটা কি খুব জরুরি, নাকি শুধু বিএসডব্লিউ করেও জব পাওয়া যায়? এমএসডব্লিউ করাটা অবশ্যই একটু জরুরি বলে মনে হয়, কারণ এমএসডব্লিউ না করলে সেরকম হাই লেভেলে জব পাওয়া যায় না। আর বিএসডব্লিউতে বেসিক্যালি এমএসডব্লিউটা খুবই ম্যাটার করে এক কথায়। আচ্ছা, আর এই যে আমাদের টোটাল প্রস্তুতি, এই প্রস্তুতি আমার যতটুকু জানা আছে, তুমি তো অত্যন্ত একটা প্রত্যন্ত জায়গা থেকে বিলং করো। তোমার বাড়িটা কোথায়? আমাকে প্রথমে এটা যা কোশ্চেন করা উচিত ছিল, তোমার কোথায় বাড়ি, তুমি কোথা থেকে আসছো? আমার বাড়ি কাটোয়া। কাটোয়ার কোথায় বাড়ি? কাটোয়া থেকে একটু গিয়ে একটা গ্রাম আছে, ওখানে ওই রায়পাড়া নাম গ্রামটা। রায়পাড়া নাম গ্রামটার। তো সেখান থেকে এখানে মানে প্রায় 60-62 কিলোমিটার ডিস্টেন্স। তুমি কি অনলাইন ব্যাচে ছিলে না অফলাইন ব্যাচে ছিলে? না, আমি অফলাইন ব্যাচে ছিলাম। তাহলে তুমি কাটোয়া থেকে যাতায়াত করতে? না, আমি এখানে রিলেটিভ মাসির বাড়িতে থাকতাম। আচ্ছা, তাহলে তুমি রিলেটিভের বাড়িতে এখানে থেকে এখানে এইভাবে প্রস্তুতি নিতে। তাছাড়াও এখানে হোস্টেল ছিল, আপনি বলেছিলেন থাকার জন্য।
মানে আমাদের বাকি দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, তোমরা যারা দূরের স্টুডেন্ট এবং তোমরা ধরে নাও অগ্নিবীণা ইনস্টিটিউশনে অফলাইনে পড়তে চাও, আমাদের তো অনলাইন একটা ব্যাচ রয়েছেই, তাছাড়াও তোমরা যদি অফলাইনে পড়তে চাও এবং এখানে থাকার ব্যবস্থার জন্য যদি অসুবিধা হয়, তাহলে আমাদের নিজস্ব কিন্তু ছেলেদের জন্য হোস্টেল রয়েছে, মেয়েদের জন্য মেস রয়েছে, সেখানে অবশ্যই তোমরা থাকতে পারবে। অঙ্কুর কিন্তু আগের বছরে ও নিজের আত্মীয়র বাড়িতে ছিল এবং ও একটা সাকসেসফুল স্টুডেন্ট এবং যেখান থেকে কিন্তু ও চান্স পেয়েছে এবং এখন বিশ্বভারতীর বিএসডব্লিউ ডিপার্টমেন্ট, ওয়ান অফ দ্য রিনাউন্ড ডিপার্টমেন্ট, যেখানে ও পড়াশোনা করছে। এবং ও যে ফ্যামিলি থেকে, যেভাবে একদম গরিব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, সেখান থেকে কিন্তু প্রস্তুতি নেওয়াটা মানে যেভাবে চান্স পেয়েছে সেটা কিন্তু বাকি ছেলে মেয়েদের কাছে অনেক বেশি ইন্সপায়ার্ড। অঙ্কুর, ফি স্ট্রাকচার কি খুব হাই এখানে নাকি মোটামুটি আয়ত্তের মধ্যে? না না না, মোটামুটি আয়ত্তের মধ্যে সেরকম কিছু নয়। এবার ঠিক আছে স্যার, ফি স্ট্রাকচার এমনি মোটামুটি নর্মাল, ঠিক আছে, নর্মাল ফি স্ট্রাকচার আছে। তো তোমায় আগামী যারা ছেলেপিলে যারা এর পরে আসতে চায় বিশ্বভারতীতে, তোমার মার্গদর্শনে ভর্তি হতে চায়, বিশ্বভারতীতে বিএসডব্লিউ বা অন্য ডিপার্টমেন্টে ভর্তি হতে চায়, তাদেরকে তুমি কি দিক নির্দেশনা দেবে? প্রথম কথা, তাদের যত দ্রুত সম্ভব প্রস্তুতি শুরু করে দেওয়াই ভালো। নাহলে একটা হিউজ সিলেবাস থাকে। প্রথম জেনারেল টেস্টের হিউজ সিলেবাস, তারপর ইংলিশ আছে, ইংলিশেরও অনেক বড় সিলেবাস থাকে। আর যারা এক্সট্রা ডোমেন সাবজেক্ট নিতে চায় তাদের জন্য তো আরও বড় সিলেবাস হয়ে যায়। তাই এটা মে জুন করেই এক্সামটা মোটামুটি প্রত্যেক বছর কন্ডাক্ট হয়ে থাকে। তো প্রিপারেশন হাতে নেওয়ার জন্য তাই প্রিপারেশনের জন্য সময় হাতে খুবই কম থাকে। তো আমার মনে হয় যত দ্রুত সম্ভব প্রিপারেশন শুরু করা যায় ততই নিজেদের জন্য ভালো, আর এটা চান্স পেতে অনেকটা সাহায্য করবে আরও, তো কম্পিটিশানে এগিয়ে থাকতে সাহায্য করবে। আচ্ছা, এখন যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা মেনলি চিন্তা করছে যে সামনে তোমার বোর্ড এক্সাম সবে শেষ করলো, এই বোর্ড এক্সাম শেষ করার পর তারা এখন চিন্তা ভাবনা করছে এখন কোথাও ঘুরে আসি। এখন অনেক দিন টানা 2 বছর একটা পড়লো, তাদের সেমিস্টার পরীক্ষা, সেমিস্টার নতুন তুমি জানো নিশ্চয়ই, সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে। তো সেমিস্টার পরীক্ষা দিয়ে তারা এখন ক্লান্ত, তারা চিন্তা করছে আমরা কিছুদিন রেস্ট নিই, তারপরে শেষ মুহূর্তে দেখব, প্রস্তুতি নেব। এই যে চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাতে তোমার কি বলে যে তাতে কি হতে পারে? তাতে আমার যে অবস্থা 2024 সালে হয়েছিল সেই সেম অবস্থা হওয়ার সম্ভাবনা আছে। কেননা 2024 সালে আমিও সেম মাইন্ডসেটেই এক্সামের জন্য প্রিপারেশন শুরু করেছিলাম। তো আমার সেই জন্য 2024 সালে ড্রপ হয়ে গেছে। হ্যাঁ, ছুটি নেওয়া যেতে পারে, 1 সপ্তাহ 2 সপ্তাহে ছুটি একটা নেওয়াই যেতে পারে। তারপর যত দ্রুত সম্ভব প্রিপারেশন শুরু করবে তত তাড়াতাড়ি তোমাদেরই ভালো। তাই আমার সাজেশন থাকবে যে তোমরা যত দ্রুত পারবে প্রিপারেশন শুরু করে দাও। হ্যাঁ, আমরা যে অনেক ছাত্র ভাবছে যে ঠিক আছে এখন তো সবে পরীক্ষা দিলাম, তো পরীক্ষা দেওয়াতে আমাদের একটু সময় আমরা নিই, সময় নেওয়ার পরে তারপরে শুরু করব। তোমরা শুনতেই পেলে অঙ্কুরের কাছ থেকে যে এই মুহূর্তে তোমরা যদি মানে গ্যাপ নাও বা ড্রপ নাও, তাহলে কিন্তু তোমাদের জন্য সেইটা কিন্তু খুব ডেঞ্জারাস হয়ে যাবে। তো অতএব তোমাদেরকে প্রস্তুতি কিন্তু ইমিডিয়েট শুরু করতে হবে, এনি কন্ডিশন। তোমরা শুরু যদি প্রস্তুতি না করো তাহলে কিন্তু খুবই সমস্যা হবে। আচ্ছা অঙ্কুর, আমাদের এখান থেকে তোমাদেরকে কি কোনো বই দেওয়া হয়েছিল? সেই বইটা কি হেল্পফুল হয়েছিল? হ্যাঁ, 2টো বই দেওয়া হয়েছিল, একটা জেনারেল টেস্টে, একটা ইংলিশে। আমার যেহেতু এই 2টো সাবজেক্ট ছিল, কোনো ডোমেন সাবজেক্ট ছিল না, ডোমেন সাবজেক্ট থাকলে সেটাই দেওয়া হতো। আর বইগুলো এমনি সিইটি ছাড়াও ডাব্লিউবিপি, কেপি, এসব যে সমস্ত আরও কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেগুলোতেও হেল্প করবে অনেকটা। এসএসসি, জিডি, এই সমস্ত সব রকম কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল বই। আচ্ছা, তুমি কি সিইউটির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন, তারপর এমনি মক টেস্ট, এরকম সবই ছিল। মক টেস্ট তুমি কতগুলো দিয়েছিলে? মক টেস্ট আমার মোটামুটি 5-6টা মক টেস্ট দেওয়া হয়েছিল। হ্যাঁ, মানে যা টাইম এই 2 মাসের মধ্যে কমপ্লিট সিলেবাস শেষ করে 4-5টা মক টেস্ট দেওয়া মানে তো বিরাট অসম্ভব ব্যাপার হয়। ম্যারাথন ক্লাস কি জিনিস একটু যদি আমাদের ছেলেপিলেদের বলো। ম্যারাথন ক্লাস হচ্ছে পুরোপুরি সিলেবাসটা একদিনে পুরোটা কমপ্লিট করার পর আবার পুরো সিলেবাসটা একদিন রিভাইজ করা, যেটা অনেকটা টাইম ধরে চলে। মোটামুটি সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত এরকম টানা কন্টিনিউ। মানে প্রায় কত ঘন্টা ক্লাস চলে? প্রায় 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টার মতন ক্লাস চলে। আচ্ছা, টানা ক্লাস চলে? টানা ক্লাস চলে একদম। আচ্ছা, তো এই ধরনের ক্লাস তো সাধারণত এইচএস এর ছেলে মেয়ে যারা এখন তোমরা এইচএস দিয়েছো তারা সাধারণত দেখোনি যে টানা 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা ধরে ক্লাস চলছে, সেটা ক্লাসগুলোকে আমরা ম্যারাথন ক্লাস বলি। বিগত বছরেও ম্যারাথন ক্লাসের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। অঙ্কুর, তুমি ম্যারাথন ক্লাস কতগুলো করেছিলে? আমি ম্যারাথন ক্লাস 2টো মতন অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, 2টো ক্লাস ম্যারাথন ক্লাসে অনেকটাই হেল্পফুল হয়, তুমি নিশ্চয়ই
নিশ্চয়ই জানো। যাই হোক, তোমার সাথে কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। চাইবো তুমি ভবিষ্যতে অনেক বড় হও এবং চাকরি পাওয়ার পরে আশা করছি তুমি মিষ্টির প্যাকেট নিশ্চয়ই নিয়ে আসবে আমাদের জন্য, এবং তোমার ভবিষ্যৎ কামনা করি। এবং তুমি লাস্ট একটা বাক্যতে শেষ করো যে এখন যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরকে সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে কোন জিনিসগুলো মানে ঠিক নির্দিষ্ট করা উচিত। মানে এখন কি তারা সাবজেক্টের জন্য খুব বেশি চিন্তা করবে, নাকি অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে তুমি নিশ্চয়ই জানো, তাহলে কি এখন তারা সাবজেক্টের জন্য খুব বেশি চিন্তা করবে, নাকি আফটার পরীক্ষা দেওয়ার পর সাবজেক্ট সিলেকশন করবে? মানে এখন ছেলে মেয়েদের মেন কোন বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত? প্রথম কথা, এখন স্টুডেন্টদের মেনলি যে সাবজেক্টটার জন্য ফিল আপ করেছে সেই সব সাবজেক্টগুলোর ওপর সেগুলোকে নিয়ে কন্টিনিউ স্টাডি করা উচিত। তারপর রেজাল্ট, আফটার রেজাল্ট তো এমনি একটা আন্দাজ পাওয়া যাবে, প্রসপেক্টাস অনুযায়ী তাদের একটা আন্দাজ ধারণা চলে আসবে যে কোন কোন সাবজেক্ট সিলেকশন করলে ভালো হয়। আর যদি কেউ স্পেশালি ডোমেন সাবজেক্ট যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর আর যেসব আছে হিস্ট্রি, জিওগ্রাফি, সেগুলো নিয়ে যদি আগাতে চায় তো ঠিক আছে। বাট যদি কেউ আদার্স যেসব সাবজেক্ট যেমন ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল ওয়ার্ক, রুরাল স্টাডিজ, এই সমস্ত যেসব সাবজেক্ট আছে সেগুলো নিয়ে এখন আপাতত সেরকমভাবে মাথা না ঘামানোই ভালো, কারণ এখন আপাতত সিইউটির জন্য প্রিপারেশন নেওয়াটাই আমার বেস্ট বলে মনে হয়। তারপরে এমনি রেজাল্টের পর তাদের সাবজেক্ট নিয়ে ভাবা উচিত। ঠিক আছে অঙ্কুর, তোমার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। তোমাকে বেস্ট উইশেস, এবং বাকি আগামী ছেলে মেয়েদেরকে তুমি উইশেস নিশ্চয়ই করবে। কি বলবে তাদেরকে? বেস্ট উইশেস টু আপকামিং স্টুডেন্ট, কাম হিয়ার টু অ্যান্ড এনজয় দ্য ক্লাস, হোপ ইউ উইল আপগ্রেড ইউর লাইফ থ্রু দ্য অগ্নিবীণা ইনস্টিটিউট। Best of luck to upcoming CUT candidate. Okay, thank you.